বাসর রাতে আয়েশার হাত ধরতেই বরাবরই অবাক হয়েছি। আয়েশার হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা। তাও কিছু না বলে চুপচাপ ছিলাম। কিন্তু রাতে হঠাৎ যখন আয়েশাকে জড়িয়ে ধরলাম আমি রীতিমতো আরো বেশি অবাক হলাম। আয়েশার শুধু হাত না বরং পুরো শরীর ঠান্ডা। মনে মনে এসব অদ্ভুত চিন্তা আসতে লাগলো। কি হলো, সেই কবে থেকে দেখছি আপনি কি চিন্তা করছেন? না, আসলে চিন্তা করছিলাম যে আপনার আমার কি না থাক কিছু না, ঘুমিয়ে পড়ুন। আয়েশার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে শুধু আমার সাথে আয়েশার দুবার দেখা হয়েছিল। আর এই দুবারই আয়েশার সাথে আমার শুধু কথা হয়েছে। কখনো তাকে ধরার কথা কল্পনাও করিনি। যাক, শরীরের তাপমাত্রা কমে জাতীয় কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে আয়েশার অদ্ভুত সব আচরণ লক্ষ্য করলাম। আমি প্রায় সব সময় সকালে উঠে যাই, অর্থাৎ 5টা-6টার দিকে। কিন্তু আজ আজব হলেও সত্য 10টার আগেও আমার ঘুম ভাঙেনি। যদিও রাতে অন্যদিনের তুলনায় 2-1 ঘন্টা দেরিতে ঘুমিয়েছিলাম, কিন্তু এত দেরিতে তো আমি ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠতেই আরো বড়সড় একটি ধাক্কা খেলাম। টেবিলে হরেক রকমের খাবার সাজানো। যদি গুনে দেখি তাহলে 30 আইটেমের বেশি হবে। কিন্তু এতগুলো খাবার কে খাবে? ঘরে শুধু আমি আর আয়েশা থাকি। আমার মা বাবা থাকে গ্রামে। বিয়ের পরে তারা বলেছে বৌমাকে নিয়ে শহরে যেতে। তারা কিছুদিন পরে আসবে। এতগুলো খাবার দেখে মনে মনে কল্পনার রাজ্যে ডুব দিলাম। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার বানানো সম্ভব? আয়েশার প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক করছে। কি হলো, এভাবে কি দেখছেন? না মানে এতগুলো খাবার কে খাবে? কেন আপনি খাবেন? আর কোন কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। মনে মনে চিন্তা করতে লাগলাম এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন? শুধু সকালেই নয়, দুপুরে, সন্ধ্যা ও রাতে প্রায় হরেক রকম খাবারের ব্যবস্থা করেছে। সারাদিন শুধু কাজ করলো, একটু বিশ্রামও নিতে দেখলাম না। হিসাব করে দেখলাম প্রায় 16 ঘন্টার অধিক কাজ করেছে। বিষয়টা আমাকে আরো বেশি অবাক করল। কিন্তু আরেকটি বিষয় জানলে আপনারাও অবাক হবেন। মেয়েটি সারাদিন কাজ করেছে অথচ কিছুই খায়নি। আমি অনেক জোর করেছি খাওয়ার জন্য। যতবারই বলেছি কিছু খেয়ে নাও, সে বলেছে তার খিদে নেই, তার নাকি কখনো খিদে লাগে না। এখন শুধু মেয়েটির কথা শুনে অবাক হচ্ছি না, বরং ধীরে ধীরে ভয়ও লাগছে। মনে মনে একটা চিন্তা আসছে, মেয়েটা কি মানুষ নাকি জিন? আর এইসব চিন্তা করতে পারছি না। ভয়ের মাত্রাটা অধিক হারে বাড়তে লাগলো। ছাদে গিয়ে জিন নিয়ে কয়েকটি আর্টিকেল পড়তে লাগলাম। জিনদের স্বভাব কেমন হয়? প্রায় প্রত্যেকটা আর্টিকেলই আমাকে অবাক করছে, কারণ কোন না কোন আর্টিকেলের সাথে আয়েশার মিল রয়েছে। একটা আর্টিকেলে বলা হয়েছে জিনরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দর হয়। এই পয়েন্টটা আয়েশার সাথে মিলে গেল। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর। আর্টিকেলে বলা হয়েছে জিনরা কোন বিশ্রাম ছাড়াই সারাদিন কাজ করতে পারে, কিন্তু অবাক হলেও সত্য এই পয়েন্টটিও আয়েশার সাথে মিলে গেছে। আবার আরেকটি আর্টিকেলে বলা হয়েছে জিনদের কখনো ক্ষুধা লাগে না। এভাবে অনেকগুলা আর্টিকেল পড়েছিলাম, কিন্তু একটা আর্টিকেল সত্যিই আমার আকর্ষণ কেড়ে নিল। জিনদেরকে যখন যেটা বলা হয় তারা সেটা করার জন্য প্রস্তুত থাকে। এই আর্টিকেলটি পড়ে আমার মাথায় কিছু বুদ্ধি আসলো। চিন্তা করলাম আয়েশার উপর অ্যাপ্লাই করা যাক। আমি নিচে গিয়ে দেখলাম আয়েশা কাজ করছে। আয়েশা, একটু এদিকে আসুন। বলুন। সোফায় গিয়ে একটু বসুন। মনে মনে চিন্তা করছিলাম প্রশ্ন করবে কি জন্য বসব, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সোফায় বসে থাকলো। আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমার সাথে রুমে আসুন। আমি আয়েশাকে নিয়ে রুমে ঢুকলাম। আয়েশা, আমাকে একটি গান শোনান। আয়েশা গান গাওয়া শুরু করল। খুব মধুর কণ্ঠ। আয়েশা, একটু জানালাটা লাগিয়ে দিন। আয়েশা জানালা লাগিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকল। আচ্ছা, একটু খুলে দিন। আমি আয়েশার ধৈর্য পরীক্ষা করা শুরু করলাম, কারণ একটি আর্টিকেলে বলা হয়েছে জিনদের অনেক ধৈর্য রয়েছে। আয়েশা, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন।
এভাবে প্রায় অনেকবার বললাম, কিন্তু অবাক করার বিষয় আয়শা একবারও বিরক্ত না হয়ে আমার হুকুম পালন করল। সময় যত ঘনিয়ে আসছে আয়শার প্রতি কৌতূহল আমার ততই বেড়ে যাচ্ছে। আয়শা, আপনি এখনই আমার সামনে আপনার শরীরের সমস্ত কাপড় খুলে রাখুন। মনে করলাম লজ্জা পাবে আর বলবে আমার লজ্জা লাগে, আমি পারবো না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে কাপড় সব খুলতে লাগলো। আরে না না, থাক, লাগবে না, আপনি শুয়ে পড়ুন, আমি একটু পরে ঘুমাবো। এই বলে বারান্দায় চলে গেলাম। আমার যেন বিশ্বাসই হচ্ছে না এটা স্বাভাবিক কোনো মেয়ে। মন প্রত্যেকবারই বলছে এই হলো একটি জিন। তার মানে কি আমি কোন জিনের সাথে বিয়ে করেছি? আচ্ছা, জিনদের বয়স তো অনেক বেশি হয়, আয়শাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত ওর বয়স কত। আয়শা, আপনার বয়স কত? এই তো 23। ও আচ্ছা, 23 বছর। গড়ে না 2300 বছর। এটা শোনার পর মাথা ঠিক রাখতে পারলাম না। মনে মনে চিন্তা করলাম এখন ঘুমিয়ে নেই, যা চিন্তা করার আগামীকাল করব। দেখুন টেবিলের উপর দুধের গ্লাস রাখা আছে, সেগুলো খেয়ে তারপর শুয়ে পড়ুন। তার আগে না। যাক, সুন্দরী বউ এত সুন্দর করে আবদার করেছে, না রেখে পারলাম না। এক ঢোকে পুরো 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম। কিন্তু দুধের স্বাদ একটু ব্যতিক্রম লাগলো। থাক, হয়তো আমি বেশি চিন্তা করছি তাই এমন লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজকেও লেট। 11টা বাজছে। আজকে অফিসে গেলে বসু নিশ্চিত রাগ করবে। অফিসে যাওয়ার জন্য বের হব, ঠিক তখনই আয়শা আমাকে আবার অবাক করে দিল। এই নিন টিফিন বক্স আপনার জন্য। এতগুলো খাবার কি শুধু আমার জন্য নাকি পুরো অফিসের সব স্টাফদের জন্য? গুনে গুনে দেখলাম গতকালকের থেকে দ্বিগুণ খাবার বানিয়েছে আজকে। মনে মনে চিন্তা করলাম এমনি তো আজকে অফিসে লেটে যাচ্ছি, বসু বকা দিবে। তার থেকে ভালো বউ এতগুলো খাবার বানিয়েছে, এগুলো যদি নিয়ে গিয়ে বসকে দেখায় তাহলে বসু নিশ্চয়ই খুশি হবে। দুটো সিএনজি ঠিক করে খাবারগুলো নিয়ে অফিসে রওনা দিলাম। এতগুলো খাবার দেখে শুধু বসু না, বরং আমার সব কলিগরাও খুশি। আমি তো আজকে তোমাকে বকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি বিয়ে করে তুমি আরো ভালো হয়ে গেছো। সবার জন্য খাবার এনেছো, ধন্যবাদ। দুপুরের দিকে লাঞ্চের সময় সবাই আয়শার বানানো খাবারগুলো খাচ্ছিল আর তারিফ করছিল। কোন হোটেল থেকে এনেছো? আমার বউ বানিয়েছে। বসও রীতিমতো অবাক। এতগুলো মানুষের খাবার একজনে বানিয়েছে আর সবগুলোই সুস্বাদু। মনে মনে খুশি হলাম, চিন্তা করলাম এভাবেই যদি বউ খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চিত। অফিস শেষ করে বাসায় ফিরছিলাম, ঠিক এমন সময় আমার হাসিবের সাথে দেখা। হাসিব আমার বন্ধু। 1 মাস আগেই হঠাৎ করে তার সাথে এক রাতে পরিচয় হয়। কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমার বিয়েতে তাকে দাওয়াত দিলে সে তার ব্যবসায়িক কাজের জন্য আসতে পারেনি। হাসিব, চিনছোস আমাকে? কেমন আছিস? এই তো ভালো আছি। তোর বিবাহিত জীবন কেমন চলে? এই তো ভাই ভালোই। আমি যে কত প্যারার মধ্যে আছি সেটা আর হাসিবকে বললাম না। চিন্তা করলাম আগামীকালকে হাসিবকে ঘরে দাওয়াত দিব। তারপর তার সাথে আয়শার ব্যাপারে সম্পূর্ণ কথা বলবো। হাসিব, এক কাজ কর, আগামীকালকে তুই আমার বাসায় আয়, একেবারে আমার বউকে দেখবি আর তোর সাথেও কিছু সময় কাটালাম। এমনিও অফিস থেকে আমি ছুটি নিয়েছিলাম। আচ্ছা, আমি বিকেলের দিকে আসব। তারপর সারা রাত আড্ডা দিব। এভাবে দুজনে আরো অনেক কথা বললাম। একটি গুরুত্বপূর্ণ মিটিং চলে আসায় সে চলে যায়। আমিও আগামী কালকের জন্য প্রস্তুতি নিতে থাকি। ঘরে ঢুকতেই দেখলাম আয়শা সবে মাত্র গোসল করে বের হয়েছে। এই যেন আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দর পরী দেখতে পাচ্ছি। চুল ভেজা, নাকের ডগায় সামান্য সামান্য পানি, ঠোঁট সম্পূর্ণ লাল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চিন্তা করলাম একটু রোমাঞ্চ করব। যেই গিয়ে আয়শাকে জড়িয়ে ধরলাম, আমি আবার বড় ধরনের শোকট খেলাম। আয়শার শরীর অনেক ঠান্ডা। দেখুন, দুষ্টুমি করবেন না, এইমাত্র অফিস থেকে আসলেন, ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করুন। মনে মনে আবার চিন্তা করতে লাগলাম আয়শা কি জিন নাকি মানুষ। যা কত চিন্তা করে লাভ নেই, আগামীকালকে হাসিব আসবে, তার সাথে কথা বলবো।
সকালে ঘুম থেকে উঠতে খেয়াল করলাম আজকে আবারও দেরি করে ফেললাম। বউ আজকেও হরেক রকমের খাবার রান্না করেছিল, যার ফলে বসের বকা থেকে আবার বেঁচে গেলাম। চিন্তা করতে লাগলাম, এভাবে হরেক রকমের খাবার রান্না করলে আমার বেতন তো খাবারের পিছনেই চলে যাবে। হঠাৎ করে বোর্ড মিটিংয়ে আটকা পড়লাম। বোর্ড মিটিং থেকে বের হয়ে দেখি আয়েশার অনেকগুলো কল। তাই আর দেরি না করে সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাসার ভিতরে ঢুকতে যা দেখলাম তা দেখে স্বাভাবিক কোন মানুষ ঠিক থাকতে পারবে না। মেঝেতে হাসিবের লাশ পড়ে আছে। হাসিবের শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হয়েছে। হাসিবের পা দুটো টুকরো টুকরো করে কাটা হয়েছে। হাত দুটো টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এমনকি শরীরও কেটে দুই ভাগ করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, হাসিবের যৌনাঙ্গ কেটে তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মুখ শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। আর পাশেই মেঝেতে পড়ে রইল আমার আয়েশা। এই রকম ভয়ঙ্কর একটি মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি আয়েশাকে কোলে তুলে নিলাম। বুঝতে পারলাম আয়েশা অজ্ঞান। আর 7-5 না ভেবে আয়েশাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে আয়েশাকে তারা স্যালাইন দিল, কিন্তু আজব হলেও সত্য স্যালাইনের একটি বিন্দুও আয়েশার শরীরে ঢুকছিল না। ডাক্তার যখন আমাকে এই কথাটি বলল আমি সত্যিই অবাক হয়েছিলাম। মনে মনে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলাম আয়েশা বোধ হয় জিন, কিন্তু পরক্ষণেই আবার হাসিবের কথা মনে হলো। বেচারা কি দোষ করেছিল? তাকে এভাবে মারার কারণ কি? আর কেই বা তাকে এভাবে মারল, তাও আবার আমার বাসায়? মনে মনে চিন্তা করছি, কোন প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার পুরো জীবন শেষ। আয়েশার মা বাবা দুজনেই চলে আসলেন। তারা এভাবে আয়েশাকে দেখে কান্না করতে লাগলেন। তাদেরকে কি বলে সান্ত্বনা দিব আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ আমি নিজেও চিন্তিত। আয়েশার মা বলল, বাবা এগুলো কেমনে হয়েছে? আমি অফিস থেকে এসেই দেখলাম আয়েশা এভাবে পড়ে আছে। একটু পরে ডাক্তার বের হলেন। ভয় পাওয়ার কিছুই নেই। খেয়াল করলাম আয়েশার কেবিন থেকে তার বান্ধবী রিয়া বের হলো। সেই বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম, এ পর্যন্ত আর কোনোদিনও দেখিনি। কিন্তু মেয়েটি দেখতেও খুবই রহস্যময়ী। তেমন কোন কথা বলে না, সব সময় চুপচাপ থাকে, আমার দিকে এমন ভাবে তাকায় যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। মেয়েটিকে দেখলে আমার ভয় লাগে, কিন্তু এখন চিন্তা করার বিষয় হচ্ছে এই মেয়েটি কবে কেবিনে গেল। আমি তো আয়েশা কেবিনের পাশেই দাঁড়িয়েছিলাম। আমি তো খেয়াল করলাম না এই মেয়েটিকে কেবিনে ঢুকতে। মনে মনে চিন্তা করতে লাগলাম, পুরো পরিবার এত অদ্ভুত কেন? পুরো পরিবারকে অদ্ভুত বলার কারণ রয়েছে। আয়েশা এত কিছু হয়ে গেল, অথচ আয়েশার আব্বু একটুও কান্না করলেন না, বরং একরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন, যেন আমি এসব কাজ করেছি। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। মোটামুটি ধারণা করে ফেললাম যে এই পুরো পরিবারটি জিনের পরিবার। আয়েশা কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। হঠাৎ করে যখন আয়েশার বাবা বললেন আমার বাসায় যাবেন, ঠিক তখনই আমার বুকের বাপাশে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলাম। আয়েশার বাবাকে কিভাবে বলবো যে আমার ঘরের মধ্যে একটি মানুষের লাশ টুকরো টুকরো করে পড়ে রয়েছে? আয়েশার বাবা অবাক করে বলল, কি হলো, চলো আয়েশা আরেকটু সুস্থ হয়ে যাক তারপর যাব। আয়েশার বাবা ধমকের সুরে বলে, তোমার থেকে এত মাথা ঘামাতে হবে না। আমার মেয়ে সুস্থ হবে নাকি অসুস্থ হবে সেটা আমি দেখব। তোমাকে বলছি চলো, আর এখনই যেতে হবে। আসলে বাসায় তো একটি। আমি আমার পুরো কথা শেষ করার আগেই আয়েশার বাবা সজোরে আমাকে থাপ্পড় মেরে দিলেন। অ্যাটলিস্ট এটা আশা করিনি ওনার থেকে। কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়া একজন মানুষকে থাপ্পড় মেরে দিলেন। দেখলাম আয়েশা ও চুপ করে আছে, কিছুই বলছে না। অপমানে চোখ বেয়ে জল পড়তে লাগলো। চিন্তা করলাম যা হবে হোক, তাদেরকে বাসায় নিয়ে যায়, তারপর পুরো ঘটনা খুলে বলল। কিন্তু বাসায় ঢুকতে আবার আমি শোকট, কিছুক্ষণ আগে যে হাসিবের লাশ দেখলাম সেটা কোথায় গেল? পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্ত, কিন্তু এখন কোথাও রক্তের একটি ছটে ফোঁটাও নেই। কোথায় গেল সবগুলো? আরও অবাক করা বিষয় হচ্ছে যে ঘরের মধ্যে আয়েশার বান্ধবী রিয়া ও আরেকটি ছেলে রয়েছে। ছেলেটিকে দেখতে একরকম কবিরাজের মতো লাগছে। কবিরাজ না বললেও মোটামুটি ভণ্ড হুজুরদের মতো লাগছে।
পুরো শরীরে কম করে হলেও 10-20 রকম তসবিহ পড়ে আছে। কবিরাজ ইশারা করলেন আমাদের সবাইকে ঘরের ভিতরে ঢুকে বললেন। রিয়া বললেন, ইনি হলেন কবিরাজ মিজান। কালো জাদু মানে কিছু বুঝেন আপনারা? হ্যাঁ, একটা সিনেমায় দেখেছিলাম। কথা শেষ করতে না করতেই আয়শার বাবা সজোরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিলেন। এবার অপমান বোধ হলো না, বরং একটু অবাক হলাম। যা, কত অবাক হওয়ার কিছু নেই, আমার সিনিয়র মানুষ আমাকে মারতেই পারে। এই ঘরের কোন এক ব্যক্তির ওপর কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি হাড় বের করল। হাড়টির দুপাশে লাল লাল কি কতগুলো লাগানো। হাড়টি কিছুক্ষণ পর নিজে নিজে ঘুরবে, আর ঘুরে যার কাছে থামবে সেই ব্যক্তির উপরে কালো জাদু করা হয়েছে। হাড় নিজে নিজে ঘুরতে লাগলো এবং হঠাৎ করে হাড়টি ঘুরতে ঘুরতে আয়শার সামনে এসে থামল। তার মানে আয়শার উপরে কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি বোতল বের করল। বোতলের মধ্যে লাল কালারের কিছু পানি আছে। সাথে সাথে পানিগুলো নিয়ে আয়শার মুখের উপর মারল। কিছুক্ষণের জন্য সবগুলোই আমার সিনেমা মনে হচ্ছিল, কিন্তু পরক্ষণেই আমি ভয় পেয়ে গেলাম। আয়শা পাগলের মতো করছিল। মনে হচ্ছিল আয়শার শরীর থেকে কিছু একটা বের হয়ে যাবে। কেউ তার শরীর থেকে তার আত্মা বের করে নিচ্ছে। পাগলের মতো ছটফট করছিল, আর মিজান অনবরত তার মুখের উপর পানি মারতে লাগল। হঠাৎ করে আয়শা আবার স্বাভাবিকভাবে সোফায় বসে পড়ল। কি হয়েছিল বল, আয়শাকে উদ্দেশ্য করে বলে। আয়শা চারদিকে দেখল। যেই আমার দিকে নজর পড়ল, সাথে সাথে সে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে লাগল। কি হয়েছে, এভাবে কান্না করছেন কেন? আপনি খারাপ। আপনাকে আমি কতগুলো কল দিয়েছি, কিন্তু আপনি একবারও আমার কল ধরেননি। আপনার ওই বদমাইশ বন্ধুটি এসে আমার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি যখন তাকে বাধা দেই না, তখন সে আমাকে থাপ্পড় মারল, তারপর আমার কিছুই মনে নেই। তার মানে হাসিব আয়শার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। কিন্তু কেন? হাসিব তো এমন ছেলে না। হাসিব অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে। গত 1 মাস আগে যখন হাসিবের সাথে আমার দেখা হয়, তখন হাসিব প্রথম প্রথম আমার সাথে কথা বলতে ভয় পেলেও কিছুদিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে যাই। কখনো কোন মেয়ে নিয়ে কথা বলতে দেখিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হাসিব কেন এমন করবে? বাহাদুর, এই মেয়েকে তুমি শুইয়ে দিয়ে আসো। আয়শার শরীরের তাপমাত্রা এখন অনেকখানি গরম, প্রায় স্বাভাবিক মানুষের মতো। মনে হচ্ছে আয়শার শরীর থেকে জিনটি চলে গেছে। মনে মনে একটু খুশি হলাম। তুমি কিছু বুঝেছ? কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। তোমার বন্ধু হাসিব যখন আয়শার সাথে খারাপ ব্যবহার করল, তখন আয়শার সাথে থাকা জিন তার শরীরের ভিতরে ঢুকে হাসিবকে মেরে টুকরো টুকরো করে ফেলল। আর এই জিন কালো জাদুর মাধ্যমে আয়শার কাছে এসেছে। এই কালো জাদু কে করেছে? হাসিব। সত্যি অবাক হওয়ার মতো বিষয়। হাসিব আয়শার উপর কালো জাদু কেন করল? তার মানে কি হাসিব আগে থেকে আয়শাকে চিনত? এই জিন থেকে বাঁচার কি কোন উপায় নেই? অবশ্যই আছে। মিজান ব্যাগ থেকে একটা পুতুল বের করেছে, আর সেটা একটু পরপর দেখছে, আর কিছু না বলে পুরো ঘরে হাঁটছে। মিজান হাঁটছে, আর আমি হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছি। কোথায় গেল এই লাশ? আর কেই বা মারল হাসিবকে? তুমি নিশ্চয়ই হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছে, তাই না? আমি কিছু না বলে শুধু মিজানের দিকে তাকিয়ে থাকলাম। হয়তো মিজানও বুঝতে পেরেছে। কিছু চিন্তা করো না, হাসিবের লাশ আমি ঠিক জায়গায় রেখে এসেছি। যেখান থেকে এই জিন এসেছে সেখানেই রেখে এসেছি। কেউ তোমাদেরকে সন্দেহ করবে না। যদি চাও এই জিন তোমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, তাহলে তোমাদের দুদিনের একটি কাজ করতে হবে। আয়েশার জন্য আমি সবকিছু করতে রাজি। আপনি শুধু বলুন কি করতে হবে। 2 দিন তোমাদের থেকে সব মানুষের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখতে হবে। তোমাকে একটু বুঝিয়ে বললেই তুমি বুঝে যাবে। 48 ঘন্টার একটি মন্ত্রের কাজ করব। এই 48 ঘন্টায় তোমাদের ঘরে কেউই আসতে পারবে না। বাইরের কোন কিছুই ঘরে প্রবেশ করানো যাবে না। জিনটি যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ করতে পারে। তাই তোমার থেকে সব সময় সচেতন থাকতে হবে। আজব, আমার উপর আক্রমণ করবে কেন? আমি কি করলাম? এখন আমি আর কিছুই বলতে পারবো না। তুমি কি করেছো?
সবকিছু আমি 48 ঘন্টার পরে বলবো। যদি পারো তাহলে আয়েশা থেকে একটু দূরত্ব বজায় রাখবে। এই কথা বলে মিজান, রিয়া, আয়েশার মা ও বাবা সবাই ঘর থেকে চলে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই যেন কোন হরর মুভি দেখছি। কোনোদিনও এসব নিয়ে চিন্তা না করলেও এখন একটু একটু চিন্তা করছি। আমার শরীর ভারী ভারী লাগছে। সোফায় বসে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে আমার সাথে। 2-3 দিনে আমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল। কিছুদিন আগে যদি এই বিয়েটি না করতাম তাহলে হয়তো এখনো আমি খুব সুখে জীবন করতে পারতাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। 48 ঘন্টার জন্য সবার সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ রাখতে বলেছে। আমার যতটুকু ধারণা কালোজাদু করা হয় কাউকে পাওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য। তাহলে কি হাসিব আয়েশাকে পাওয়ার জন্য এসব করেছে? কিন্তু হাসিব আয়েশাকে চিনে কিভাবে? তাদের কি কোন সম্পর্ক রয়েছে? তাই নিজে নিজে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে। কেন হাসিবকে মারা হয়েছে? কে এই জিন আয়েশার শরীরে কেন ঢুকেছে? আমাকে কেন মারবে? হাসিব কেন আয়েশাকে কালোজাদু করেছে? এতগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই জানি না। হঠাৎ করে দেখলাম আয়েশা একটি ধারালো ছুরি নিয়ে আমার বুকের উপর সজোরে আক্রমণ করল। আর সাথে সাথে আমি সেখানেই মারা গেলাম। সাথে সাথে চোখ খুলে গেল, তার মানে নিশ্চিত এটা স্বপ্ন ছিল। খেয়াল করে দেখলাম আমার শরীর প্রচণ্ড ভারী মনে হচ্ছে। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলাম আয়েশা আমার গায়ের উপর আর তার হাতে ধারালো ছুরি। আমি কিছু বুঝে ওঠার আগেই আয়েশা সজোরে আমাকে ছুরি দিয়ে আঘাত করল। আমি সাথে সাথে আয়েশাকে ধাক্কা দিলাম। ছুরির আঘাতে হাতের কিছু অংশ কেটে গেছে। যেহেতু সোফায় শুয়েছিলাম আমি ধাক্কা দিতেই আয়েশা মেঝেতে পড়ে গেল আর মেঝেতে পড়ার সাথে সাথেই অজ্ঞান। আমার মনে হয় আয়েশার ভিতরে জিনটি আবার ঢুকেছে। না, এখন আর অত কিছু ভাবলে চলবে না, মেয়েটিকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। সোফা থেকে পড়ার কারণে মেয়েটিও নিশ্চয়ই ব্যথা পেয়েছে। আয়েশাকে কোলে তুলে নিলাম। যেই হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুললাম দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে আর তার সাথে একটি অ্যাম্বুলেন্স। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। রিয়া তো চলে গিয়েছিল, তাহলে রিয়া এখানে কি করছে? এত অবাক হতে হবে না দুলাভাই। আপনি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকান। আমি তো অ্যাম্বুলেন্স আপনার জন্য এনেছিলাম। আমার জন্য কেন? দেখো বাবা, অত কথা বলতে নাই, তুমি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকাও। আমি কিছুই চিন্তা করতে পারছি না কি হচ্ছে। কিছুক্ষণ আগে আয়েশার যে পরিবার দেখেছিলাম এখন সে পরিবারের সাথে কোন মিল নেই। যে রিয়া আমার সাথে কখনো কথা বলেনি সেই রিয়া এখন আমাকে দুলাভাই ডাকছে। আয়েশার আব্বু সে তো কথা কম, থাপ্পড় বেশি মেরেছিলেন আর এখন আমাকে বাবা ডাকছেন। আয়েশার কেবিন থেকে একজন ডাক্তার বের হলেন, কিন্তু ডাক্তারকে দেখে অনেক বড় ধরনের ছ্যাঁকা খেলাম। এই ডাক্তার তো দেখতে হুবহু মিজানের মতো, শুধু লম্বা লম্বা চুল আর লম্বা দাড়ি নেই, বাকি পুরোটাই মিজানের মতো। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। যদি তুমি আয়েশাকে ধাক্কা না দিতে তাহলে জানি না কি হতো। আমি মিজানের কোন কথার উত্তর দিতে পারছি না, শুধুই অবাক হচ্ছি। এই সব আমার সাথে কি হচ্ছে? মিজান, তুমি আর দুলাভাই আমার সাথে আসো তো পাশের কেবিনে। একটু পরে তিনজন মিলে পাশের কেবিনে বসলাম। কেবিনে তেমন কেউই নেই, শুধু আমরা তিনজন আছি। দুলাভাই, আপনি নিশ্চয়ই চিন্তা করছেন কি হচ্ছে এগুলো, তাই না? আমি এখনো কিছুই বলছি না, কারণ কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। কি জিজ্ঞাসা করব সেটাই বুঝতে পারছি না। দুলাভাই, আমি আপনাকে একদম শুরু থেকে বলি তাহলে আপনি বুঝবেন। আপনার ওয়াইফ আয়েশার একটি যমজ বোন ছিল যার নাম সামিরা। কথাটা 26শে মার্চ 2023 সালের। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগের কথা। সেদিন সামিরা ও আয়েশা মিলে একটি ট্যুরে যাওয়ার কথা ছিল। যেহেতু দুজনই সমবয়সী ছিল তাই দুজনে যেখানেই যেত একসাথে যেত, কিন্তু সেদিন হয়েছিল ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমের ফলেই এক বাবা তার মেয়েকে হারিয়েছে, এক মা তার মেয়েকে হারিয়েছে, আর এক বোন তার ভালোবাসার বোনকে হারিয়েছে, আর আমি আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি। রিয়া যা বলছে প্রায় সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলা শুরু করল।
সেদিন সামিরা ট্যুরে গিয়েছিল ঠিকই, কিন্তু আর ফিরেনি। আমরা সামিরাকে প্রায় সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ঠিক 14 এপ্রিল সামিরার একটি কল আসে, আর তার কলের মাধ্যমে আমরা জানতে পারি টানা 20 দিন তাকে একটি জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়। আর সে ধর্ষণকারীদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারেনি, শুধু নামটি বলতে পেরেছিল। একজনের নাম হাসিব, আরেকজনের নাম বাহাদুর। বাহাদুর নামটি শোনার সাথে সাথে আমি এক লাফ দিয়ে কেবিনে থাকা বিছানার উপর দাঁড়িয়ে গেলাম। এই যেন কোন বাংলা সিনেমার শুটিং হচ্ছে, আর জোর করেই আমাকে ভিলেন বানানো হচ্ছে। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? আমি আমার বউ ছাড়া সব পৃথিবীর সব মেয়েকে বোনের নজরে দেখি। আরে দুলাভাই, পুরো কথাটি তো শুনুন। সেদিন সামিরা বলতে পারছিল না তাকে কোথায় আটকে রাখা হয়েছে। আমরা তার নাম্বার ট্রেক করে তার লোকেশনটা খুঁজে বের করেছি, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম সামিরার নিথর দেহ পড়ে আছে। তার মানে ওই দুইজন ধর্ষণকারী সামিরাকে মেরে ফেলেছে। সামিরাকে যে দুজন ধর্ষণ করেছে ওদের দুজনের কাউকেই আমরা চিনতাম না, শুধু নামটি জানতাম হাসিব ও বাহাদুর। তারপর আমরা সেখানে স্থানীয় মানুষদের থেকে খোঁজ নেওয়া শুরু করলাম। সবার মতে হাসিব নামে একজন ছেলে এখানে প্রায় আসতো, কিন্তু বাহাদুরকে কেউ চিনত না। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আমরা হাসিবের একটি ছবি পেয়েছিলাম, কিন্তু বাহাদুরের কোন ছবি পাইনি। আমরা জানতাম যে এই দেশের যদি আমরা সামিরার ধর্ষণের বিচার চাই তাহলে সেটা কোনোদিনও পাব না। তাই সামিরা পুরো পরিবার চিন্তা করল ওই দুই ধর্ষণকারীকে তারা সবাই মিলে শাস্তি দিবে। কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আগে ওই দুজনকে পেতে হবে, তাই না? আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের দুজনের কাউকেই পেলাম না। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিটি আমার আঙ্কেলের। 1 মাস আগে আঙ্কেল জানালো যে ওনার কোম্পানিতে বাহাদুর নামে একজন ছেলে কাজ করে, যার একটা বন্ধু আছে হাসিব নামের। তখন আমরা মোটামুটি ধারণা করলাম হয়তো আপনিও সামিরার ধর্ষণকারী। আর যখন আপনার বন্ধু হাসিবের সাথে আমরা যে ছবিটি পেয়েছি তার সাথে মিলে যায়, তখন আমরা বুঝতে পারলাম যে আপনারা দুজন ধর্ষণকারী। কিন্তু বলে না, পৃথিবীতে একজনের মতো দেখতে 7 জন আছে, কিন্তু কে জানতো এক দেশে, এক জেলায় একজনের মতো দেখতে 2 জন আছে, আর তাদের দুজনের নামও একই। আচ্ছা, হাসিবের সাথে আপনার পরিচয় হয় কেমনে? এক রাতে অফিস শেষ করে আসছিলাম, তখন হঠাৎ হাসিবের সাথে আমার দেখা। প্রথম সে আমার সাথে কথা বলতে ভয় পেলেও পরবর্তীতে আমরা অনেক ভালো বন্ধু হয়ে যায়। হাসিব প্রায় বলতো আমি নাকি দেখতে তার এক কাছের বন্ধুর মতো, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। সত্যি আমি জানতাম না হাসিব এত খারাপ একজন মানুষ। আপনারা চাইলে তো আমাকে আর হাসিবকে সরাসরি মেরে ফেলতে পারতেন, এসব বিয়ের নাটক করার দরকার কি ছিল? হাসিব যে ধর্ষণকারী এটা আমরাও শিওর থাকলেও আপনি যে ধর্ষণকারী এটা আমরা শিওর ছিলাম না। আর তাছাড়াও আমরা আপনাকে এত সহজে মারতে চাইনি, অনেক কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। আমরা যদি আপনাকে সরাসরি মেরে দিতাম তাহলে হয়তো অনেক ঝামেলা হতো, তাই আমরা চিন্তা করেছিলাম প্রথমে আপনাকে মানসিক দিক দিয়ে মারব, তারপর আপনাকে শারীরিকভাবেও মারব। যেদিন আয়েশার সাথে, সামিরার বোন, আপনার প্রথম দেখা হয় আমরা মনে করেছিলাম আপনি চমকে উঠবেন, কিন্তু আপনি একটুও চমকালেন না, বরং লজ্জায় মাথা নিচু করে রাখলেন। ঠিক তখন থেকেই আমাদের অল্প অল্প সন্দেহ হওয়া শুরু করল। আসলে আপনি কি সেই বাহাদুর নাকি অন্য কেউ? বিয়ের পর থেকেই আয়েশার প্রতি আপনার এত কেয়ার, আর গতকালকে যখন আয়েশাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন আপনি পাগলের মতো কেবিনের সামনে হাঁটছিলেন, ঠিক তখনই আমার সন্দেহ আরও বেড়ে গেল। আসলেই কি আপনি সেই বাহাদুর যে সামিরাকে ধর্ষণ করেছিল? তার মানে কি হাসিবকে আপনারাই মেরেছেন? সেদিন হঠাৎ করে আপনার কোন বোর্ড মিটিং আসেনি, বরং বোর্ড মিটিংটা ছিল শুধু একটা বাহানা আপনাকে আটকে রাখার। আপনার থেকে দাওয়াত পাওয়ার পর হাসিব আপনার বাসায় গিয়ে আয়েশাকে দেখে রীতিমতো চমকে ওঠে। কারণ হাসিব জানত না যে সামিরার আরেকটি যমজ বোন ছিল। হাসিবকে মেরে ফেলার জন্য যখন আয়েশা তার কাছে যায় তখন হাসিব নিজেই আয়েশার হাতে থাকা ছুরিটি দিয়ে নিজেকে মেরে ফেলে। হয়তো হাসিব সেদিন বুঝতে পেরেছিল তার মৃত্যু অনেক কাছে চলে এসেছে, তাই সে নিজে নিজে আত্মহত্যা করেছে। তার মানে আপনারা হাসিবকে মারেননি, ও নিজেই ছুরি দিয়ে নিজেকে মরেছে আর আপনারা তাকে কেটেছেন।
হ্যাঁ, বলতে গেলে এক প্রকার আত্মহত্যা করেছে। কিন্তু হাসিব আত্মহত্যা করেছে এটা যদি আপনি জানতেন তাহলে অনেক বড় ঝামেলা হতো, তাই এই পুরো ঝামেলাটাকে আমরা ভয়ঙ্করভাবে উপস্থাপন করলাম। অর্থাৎ এক বানানো জিনের উৎপত্তি ঘটালাম। আমার জামাই মিজানকে বললাম কবিরাজের মতো সাজতেন আর আপনাকে ভয় লাগাতে। কে জানতো আপনি এত ভীতু মানুষ। অল্পতেই ভয় পেয়ে গেলেন। আমরা প্ল্যান করেছিলাম সেই রাতে আপনাকে মেরে ফেলব, কিন্তু আপনাকে মারার আগে আমি আরেকটু শিওর হতে চেয়েছিলাম যে আপনি সামিরার ধর্ষণকারী কিনা। আমি ধীরে ধীরে আবার খোঁজ নেওয়া শুরু করলাম আর অনুসন্ধানের মতে আমি এটা জানতে পারলাম যে বাহাদুর সামিরার ধর্ষণ করেছিল গত 6 মাস আগে। সে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই আমরা সবাই বুঝতে পারলাম আপনি সে বাহাদুর না যে বাহাদুর সামিরাকে ধর্ষণ করেছে। আমরা জানতাম যে আয়শা আপনাকে ছুরি দিয়ে মারবে, তাই আমরা চিন্তা করলাম একেবারেই অ্যাম্বুলেন্স নিয়ে আসি। যেই আমরা আপনার দরজার বেল বাজাবো ঠিক তখনই আপনি আয়শাকে সাথে করে নিয়ে দরজা খুললেন আর আমাদেরকে দেখালেন। আমি খুব মনোযোগ দিয়ে রিয়ার সব কথা শুনলাম, মনে হচ্ছে কোনো ছোটখাটো গল্প শুনে ফেললাম। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন আসছিল, তাই প্রশ্নটিকে আর না চেপে রেখে রিয়াকে জিজ্ঞাসা করে ফেললাম, আচ্ছা তাহলে আয়েশার শরীরে যে জিন আছে ওটা আর কি সত্য? আপনি তো এক মহা বোকা দেখছি। আয়েশার শরীরে কোন জিন নেই? কেমনে? আয়েশার শরীরটা সব সময় ঠান্ডা থাকতো। তারপর আয়েশা বিশ্রাম না নিয়ে অনেকক্ষণ কাজ করত। আয়েশা কিছুই খেত না। এই সবগুলো লক্ষণ তো পুরোপুরি জিনের সাথে মিলে যায়। দুলাভাই অধৈর্য হলে চলে না, ওয়েট করুন, আমি আপনাকে পুরো ঘটনা খুলে বলছি। আমরা যদি আপনাকে এমনিতেই বলতাম আয়েশার শরীরে জিন আছে তাহলে কি আপনি বিশ্বাস করতেন? অবশ্য করতেন না। কিছু জিনের লক্ষণ দেখাতে হবে, তাই না? যার ফলে আয়েশা সবসময় তার শরীরে ইনজেকশন লাগাতা। ইনজেকশনটি লাগানোর ফলে মানুষ 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে। যদিও এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তাও আয়েশা তার বোনের ধর্ষণের বিচারের জন্য এটা লাগাতো। আর যখনই আপনি আয়েশার কাছে যেতেন আপনার থেকে তার শরীর ঠান্ডা লাগত। আয়েশা যে হরেক রকমের খাবার রান্না করত এটা সম্পূর্ণরূপে ভুল। আয়েশা কিছুই রান্না করতে জানে না, বরং এইসব খাবার রান্না করে আমরাই পাঠিয়ে দিতাম। আর আপনার মনে হতো আয়েশা সারাদিনই কাজ করছে। আচ্ছা দুলাভাই, আপনার কি মনে আছে আয়েশা সব সময় আপনাকে দুধ খেয়ে ঘুমোতে বলতো? আর আপনি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলতেন। হ্যাঁ, আয়েশা সবসময় আমাকে দুধ খেয়ে ঘুমোতে বলতো। আয়েশা আপনার দুধের গ্লাসে সব সময় ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যার ফলে 10টা-11টা বাজার আগে আপনার ঘুম ভাঙত না। আর ততক্ষণে আমরা আমাদের পুরো প্ল্যান করে ফেলতাম। আর ওই টাইমটাতে আয়েশা বিশ্রাম নিত। তার মানে এত কিছু আমাকে মারার জন্য করা হয়েছিল? আমরা মনে করেছিলাম আপনি সামিরার ধর্ষণকারী, তাই আপনাকে মারতে চেয়েছিলাম। আমি হাসবো কি না কাঁদবো কিছু বুঝতে পারছিলাম না, কারণ রিয়া যদি জানতে না পারত আমি সেই বাহাদুর না যে সামিরাকে ধর্ষণ করেছে, তাহলে নিশ্চয় এতক্ষণে আমি 3.5 হাত মাটির নিচে থাকতাম। আচ্ছা হাসিবের লাশ কি করেছেন? কি আর করব, যে জায়গাটাতে সামিরাকে ধর্ষণ করা হয়েছে সেখানে গিয়ে হাসিবের লাশ পুড়িয়ে দিয়েছি। না, এই ফ্যামিলি স্বাভাবিক না। আমি আর কিছু শুনতে পারবো না। তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে আয়েশার কেবিনে প্রবেশ করলাম। ঘুমন্ত অবস্থায় আয়েশাকে কোন পরি থেকে কম লাগে না। আমি আয়েশাকে এক নজরে চেয়ে রয়েছি। কিছুক্ষণ পরে আয়েশা নিজে নিজেই চোখ খুলল। আর চোখ খুলে আমাকে তার পাশে বসে থাকতে দেখে খুবই অবাক হয়েছে। কি হলো ম্যাডাম, এতক্ষণ পরে তাহলে ঘুম ভেঙেছে তাই না? আয়েশা কিছু না বলে কিছুক্ষণ আমার দিকে দেখছে, কিছুক্ষণ রিয়ার দিকে দেখছে, হয়তো চিন্তা করছে তার বোনের ধর্ষণকারী তার পাশে বসে আছে কেমনে। তার তো আজকে মরে যাওয়ার কথা ছিল। একটু পরেই রিয়া সবকিছু আয়েশাকে বুঝিয়ে বলল। আয়েশাও হয়তো বুঝতে পেরেছে। আমাকে কাছে টেনে পাগলের মতো চুমু খেতে লাগল। আর এই দৃশ্য দেখে আয়েশার পরিবার লজ্জায় কেবিন থেকে বের হয়ে গেল। আমিও মোটামুটি লজ্জায় পড়ে গেলাম। কাঁদো কাঁদো গলায় আয়েশা বলে, আমি আসলেই জানতাম না যে আপনি। আর কিছুই বলতে পারছে না, শুধুই কান্না করছে। থাক, আমি বাধা দেব না, কান্না করতে ইচ্ছা করলে কান্না করুক।
আজকে অনেক দিন পর এই পরিবার খুশি। আজকে হলেও একটু প্রাণ ভরে কান্না কাঁদুক। এই পুরো পরিবারের ওপর গত 1 বছর ধরে যত কষ্ট গিয়েছে সেটা নিজের কানে না শুনলে বুঝতামই না। একটা পরিবার কতটা কষ্টের মধ্যে থাকলে এভাবে মানুষ মারার পরিকল্পনা করে আমার জানা নেই। সত্যি আমাদের দেশের সিস্টেম দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আর এই সিস্টেম নষ্ট হওয়ার ফলে অনেকগুলো জিনের উৎপত্তি হচ্ছে। যদি আমরা চাই এসব জিনের উৎপত্তি হওয়া বন্ধ হোক, তাহলে এখনই আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আয়েশার পুরো পরিবার আজকে খুশি, কারণ তারা তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণের বিচার করে ফেলেছে। হয়তো তারা নিজ হাতে একজনকেও মারতে পারেনি, কিন্তু তাও তাদের কোনো আক্ষেপ নেই। বরং দিন শেষে এটা বলেই তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবে যে তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণকারীরা আর এই পৃথিবীতে নেই। কেবিন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়া মিজানকে জড়িয়ে ধরে আছে। আয়েশার বাবা আয়েশার মা জড়িয়ে ধরে আছে। আর আমিও আমার জিন থুক্কু বউ থুক্কু আয়েশাকে জড়িয়ে ধরে আছি। কিছু গল্পের সমাপ্তির মাধ্যমেই অন্য গল্পের সূচনা হয়। হয়তো সেদিন সামিরার গল্পের সমাপ্তি কারণেই আজকে আমার আর আয়েশার গল্পের সূচনা হলো। সমাপ্ত।